আমরা আসলে বিয়েকে অনেক বেশি কঠিন বানিয়ে ফেলেছি। মানে এইভাবে বকবক শুরু করলাম বিয়ের ব্যাপার নিয়ে। কারণ হলো কি জানেন? প্র্যাকটিক্যালি যদি আপনি চিন্তা করেন, ২ টা জেন্ডার, একজন হচ্ছে পুরুষ, আরেকজন হচ্ছে নারী। তো আমাদের ছেলেরাও বড় হয়, আমাদের মেয়েরাও বড় হয় এবং প্রযুক্তি এবং প্রযুক্তির বাইরেও আমরা চাইলেও নিজেদের ছেলেমেয়েদেরকে এখন আর কন্ট্রোলে রাখতে পারছি না। তো মনে করুন যে হয়তো বাবা বা মা ভাবে যে মেয়ের ১৫-১৬ বছর বয়সে বিয়ে দিয়ে দেবো। আবার এক ধরনের মা-বাবারা ভাবে যে না আরও পরে দিব। ২২, ২৩, ২৪, ২৫। আবার আরেক ধরনের মা-বাবারা ভাবে যে মেয়ে নিজের মন মতো বিয়ে করবে। তো সেমটা এপ্লাই হয় ছেলেদের ক্ষেত্রেও। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু এটা হয় না যে ১৫-১৬ বছর বয়সে বিয়ে দেবে। আসলে এটা পসিবলও না। তো মূলত ক্রাইটেরিয়া ধরা হয় যে ছেলেদের বিয়ের জন্য মনে করুন যে ২৪ এর পরে রেয়ারলি কোনো বাবা-মা ২৪ এর পরে কোনো তার ছেলেকে বিয়ে দিবে, রেয়ারলি। তো তাদের ম্যাক্সিমাম টার্গেট থাকে ৩০, এবং যখন তার ৩০ বছর বয়সে তাদের ছেলেকে কোনো অ্যারেঞ্জ ম্যারেজ করায়, তো একটা এজ গ্যাপ পড়ে যায় ১০ বছরের। আবার কোনো সময় মনে করুন যে বিভিন্ন রকমের এত ক্রাইটেরিয়ার ভিতরে ঢুকলাম না। মূলত হচ্ছে কি যে বিয়েটা আমরা ডিলে করে আমাদের সবচেয়ে বড় ক্ষতি করছি। বিয়েটা ডিলে করে দিয়ে। এখন পিতামাতা যদি এই চিন্তাটা করে যে আমার বেকার ছেলে বা আমার বেকার ছেলেকে এখন বিয়ে দিলে ছেলে খাওয়াবে কি? দেখুন আসলে কি এমনও তো না যে আপনার আল্লাহ আপনার মাধ্যমে যে যদি কোনো কিছু লিখে রাখে সেটা তো হবেই। এমন না যে সেটা সম্ভব না। রিজিক যেভাবে আসার আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে লিখে রেখেছেন ওইভাবে আসবে। এখন আপনি যদি চিন্তা করেন যে বেকার ছেলেকে ২-৩ লাখ টাকা বা ৫ লাখ ৬ লাখ টাকা খরচ করে বিয়ে দিয়ে দিব। আপনার ওইভাবে তো খরচ করার চিন্তা ভাবনা করার দরকারও নেই। আপনি সুন্নতের তরিকায় বিয়েটা করিয়ে দেন না। আপনি নিজেও তো সেই বিশ্রী ভাবনাটার ভিতরে রয়েছেন, যেটার জন্য আপনি আপনার ছেলের বিয়েকে কঠিন মনে করছেন। আপনি আপনি পিতামাতা আপনারা এমন এক সময়ে চলে আসছেন এখন, যে সময় আমাদের ছেলেমেয়েদের চরিত্র হেফাজত করা অনেক বেশি কঠিন। কিন্তু তারপরেও যদি আপনি ডিলে করেন, তো আপনার ছেলে তো ১০ ঘাটায় চলে যাবে। মেয়েও ১০ ঘাটায় চলে যাবে। আল্টিমেটলি সংসারগুলোতে খুব মানুষ কম পায়। আবার দেখবেন যে রাস্তাঘাটে ফেরেশতার অভাব নাই। মানে ফেরেশতা মেয়ে, ফেরেশতা ছেলে। কিন্তু এদের ব্যাকগ্রাউন্ড ঘাটলে বা এদের সাথে ২-১ দিন থাকলেই বুঝতে পারবেন যে এরা কত বড় দাজ্জাল। মানে উদাহরণস্বরূপ বললাম, দাজ্জাল বললাম আরকি এমনি। আর বুঝালাম যে এটা কি পরিমাণে লেভেলে খারাপ। অনেকের ব্যাপারে দেখবেন যে এক্কেবারে কোনো রেকর্ডও নেই। এত ক্লিন মানুষ কিন্তু আপনি পাবেন না। আমিও বলতে পারবো না যে আমি ক্লিন। এত ক্লিন ইমেজের লোক পাওয়া যায় না। কিন্তু যেমন বিয়েটা আমরা কঠিন করে ফেলেছি চিন্তাভাবনার মাধ্যমে যে খাওয়াবে কি, পড়াবে কি, কারণ খায় আমারটা। এই কথাটা বলা কেমন জানি একটু ভয়ঙ্কর না? যে খায় আমারটা। আপনি ইনকাম না করলে আপনি কারটা খাইতেন? বাবারই বলি আর মারই বলি। ধরেন আপনি নুলা হয়ে গেলেন। কারটা খাইতেন? আপনি ঈমানদার ব্যক্তি, আপনি মুসলমান। আপনার তো বিশ্বাস রাখা উচিত যে আমার রিজিক তো এইটাই। এখন আমি যদি আমার ছেলেমেয়েদেরকে বিয়েতে ডিলে করাই, এতে আমার ছেলেমেয়ের কোনো লাভ হচ্ছে না, বরং ক্ষতিই হচ্ছে। হয়তো আমার ছেলেমেয়ে চায়, আমরা দেই না। আমরা বুঝতে চাই না তাদের অবস্থাটা। কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনি ওই বয়সটা পার করে আসছেন এবং ওই বয়সেও কিন্তু একই জিনিসটাই ফেস করছেন। যে জিনিসটা আপনার বাবা-মা আপনার সাথে ফেস করানোর পরে এখন আপনি ডিসাইড করছেন যে আপনার সন্তানের সাথে আপনি তা করবেন। কিন্তু একবার ভেবে দেখুন তো, আপনি ওই টাইমটা পার করে আসছেন। যদি আপনার আর্লি বিয়ে হতো, আরো ভালো হতো না? এখন ছেলে বখাটে হয়ে যাবে বা বউকে কি খাওয়াবে, এই সমস্ত চিন্তা ভাবনা না করাটাই ভালো। যা আছে কপালে। আপনাকে দেখতে হবে যে আপনার ছেলে রাস্তায় আছে কিনা, এটা হচ্ছে মেইন কথা। আপনাকে দেখতে হবে আপনার মেয়ে রাস্তায় আছে কিনা। বদনামিগুলো যখন হয়ে যায় তখন তো দেখা যায় যে নিজের সন্তানের বদনামিকে তার গুরুত্ব দিয়ে দেখবেন না, কিন্তু পরের জনের সন্তানের বদনামিকে তো ভালো করেই হাইলাইট করে ছড়িয়ে দেবেন। তো কেউ না কেউ তো আপনার সন্তানেরও বদনামি চারপাশে ছড়িয়ে দিতে পারে যে কোনো সময়। এটা আহ, আমার নিজের যেটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে আমাদের যে আমাদের যে সন্তানদের যে অধঃপতনের দায় সম্পূর্ণ বাবা মার। আবার কেউ একতরফা এই কথা বললেন না যে পোলাপান খারাপ হয়ে গেলে বাবা মার দোষ কি। দেখেন,
আপনার ছেলে যদি আপনার ঘরে ভাঙচুর করে, আর আপনি যদি আপনার ছেলেকে শাসন না করেন, আপনার মেয়ে যদি ঘরে ভাঙচুর করে, আপনি যদি আপনার মেয়েকে শাসন না করেন, তাহলে এর দায় তো আপনারই। এখন আপনি যদি ভাবেন যে না, মানে এরকম হলে কীভাবে হয়, তাহলে তো সম্ভব না। মানে আপনি তো আগেই হাল ছেড়ে দিচ্ছেন যে না, আমি কীভাবে ওকে শাসন করবো। শাসন করার বিভিন্ন পন্থা আছে। গায়ে হাত তোলা কি মানে কোনো সলিউশন নাকি? না, গায়ে হাত তোলা কোনো সলিউশন না। হয়তো আমরা আমাদের ছেলেমেয়েকে সেভাবে বড় করতে পারি না। যেমন আমি একটা উদাহরণ দিই। এখন দেখবেন যে কিছু, কিছু বাবা-মা তাদের সন্তানদেরকে একটা প্রতিযোগিতার মধ্যে ফালায় দেয়। মানে বাচ্চাদের ওই নিডটা বোঝানোর চেষ্টা করে না যে তোর আসলে কোনো জিনিসের দরকার আছে। দরকার থাকলে তুই সাথে, সাথে পাবি তা না। তোকে সেটাকে ম্যানেজ করতে হবে। এটা যদি আমি ছোটবেলা থেকেই না শিখাই, আমার ছেলেমেয়ে খারাপ হয়ে যাবে। শুধু আপনি নতুন, নতুন মা-বাপ হন নাই। আপনাকেও পালায় বড় করছে আপনার বাপ-মায়। আবার আপনার বাপ-মারও পাইলা বড় করছে দাদা-দাদি, নানা-নানিরা। বোঝা লাগবে আপনাকেও। ইভেন বাবা-মাকেও বুঝতে হবে যে সন্তানদের বিয়ে শাদিতে দেরি করা অনুচিত। আর সবচেয়ে বড় ব্যাপার কি, যে একটা সময় যৌতুক কিন্তু ছিল। যৌতুকের প্রথা প্রথা কিন্তু ছিল একটা সময়। এটা কেউ অস্বীকার করবে না। তো এখন এখন কিন্তু যৌতুকের প্রথা এখনো আছে। কিন্তু সেই প্রথাটা কিন্তু এখন কাবিনে কনভার্ট হয়ে গেছে। এখন কাবিনটাকে এমন এক আনরিয়ালিস্টিক ফিগার দেওয়া হয়, যে ফিগারটা কিন্তু আসলে মানে যৌক্তিক না। তো ছেলেরাও তো আবার চাইলে বিয়ে করতে পারতেছে না। যেমন আমার যে এলাকার মধ্যে আমার নিজের বিয়ে হয়, আমি জানি না, মানে আমার ওয়াইফের বাড়ি চিটাগাং। আমি শুনি যে ওইখানে নাকি কাবিনের খুব বেশি হেসেল। যদি কাবিনের হেসেল আসলে ওরকম হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি ওই বর্ডার লাইনটা পরিত্যাগ করছেন, যেটা হচ্ছে একজন মুসলিমের কাজ। তার মানে আপনি কিন্তু সেই কাজ করতেছেন না যেটা একটা মুসলিমের করার কথা। তারপরে কিন্তু আপনি ওই স্কোপটা দাঁড় করিয়ে দিচ্ছেন যে এখন পরিমাপের হিসাব, আমি যদি 10 লাখ কাবিন দিই তাহলে আমাকে 5 লাখ টাকার জিনিস দাও। এখন যদি খারাপভাবে নিয়ে না কেউ, এখন মেয়ের বাপের নিজের ইনকাম 20,000 টাকা। মেয়ে যদি বলে যে, মেয়ের বাবা যদি বলে যে না, আমার 10 লাখ টাকা কাবিন না দিলে আমি মেয়ে বিয়ে করবো, মেয়ে বিয়ে দিব না। কালকে যদি ওই পোলা আমার মেয়ের ছেড়ে চলে যায়, এই যে ভয়ঙ্কর মেন্টালিটি, ছেড়ে গেলে চলে যাক, তার জীবনে আল্লাহ কেউ না কেউ তো রাখছে না। মানে চারপাশে দেখবেন যে বিয়ে জিনিসটা যেটা হচ্ছে কি আপনার চরিত্র হেফাজত করবে, সবচেয়ে বড় পাপ থেকে আপনাকে দূরে রাখবে। ভাই দেখেন, রাস্তাঘাটে কিন্তু লোক খুঁজে পাবেন না যে সেরেক করে। রাস্তাঘাটে লোক খুঁজে পাবেন না যে কি জানি বলে আপনার ওই খুন করে। মানে খুন তো করে, মানে অহরহ করে না, মানে প্রত্যেক দিন খুন করছে না কেউ রাস্তার মধ্যে। মনে করেন আজকে আপনি বিজয় সরণিতে দাঁড়িয়ে আছেন, এখানে প্রত্যেকদিন রাস্তার মধ্যে কেউ খুন হচ্ছে না। ঠিক তেমনি এই বিজয় সরণি এলাকার মধ্যে প্রত্যেক দিন কেউ সেরেক করছে না, কিন্তু প্রত্যেক দিন জেনা তো হচ্ছে। তো আপনি করলেন কি জানেন, এই পুরো সমাজ জেনাকে, মানে একে তো এখন দেখতেছি যে গোল টেবিল বৈঠক নিয়ে, ওই যে প্রতিটা বৃত্তি নিয়ে গোল টেবিল বৈঠক, তাদের পুনর্বাসন নিয়ে হ্যান ত্যান, এই ওনাদের সাবজেক্টে গেলাম না, কিন্তু মনে করুন যে আপনি মানে এইটাকে মানে জেনারেলাইজ করা হচ্ছে যে মানে বিয়ের আগে সম্পর্ক থাকতে পারে, বিয়ের পরেও থাকতে পারে। এখন আমাদের সব জায়গায় ফল্ট আছে, কিন্তু আবার এমনও আছে যে সবার ফল্ট নাই, কেউ কেউ সাফারার। এখন সাফারার যদি 10 জন হয়, পিছনে ফল্ট আছে 90 জনের, কিন্তু আমাদের সামনে আসে 10 জনের কথা, যার কারণে মনে হয় যে সবাই সাফারার। কিন্তু না, পিছনে 90 জনের ফল্ট, ওটা কিন্তু চোখের সামনে আসে না। কেবল ভুক্তভোগীরা জানে, এবং ভুক্তভোগীদের কথা কিন্তু কোনো মূল্য নাই, এটাও বুঝতে হবে আপনাকে। তো তো এখন ছেলে মেয়েদের যদি আপনি জেনার দিকে আপনি নিজে থেকেই যেতে দিচ্ছেন। এখন এখন আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি বাবা মা হয়ে থাকেন, খুব খারাপভাবে কথাটা বলি, আপনার ছেলে মেয়ে যদি 15-16 বছর পার হয়ে থাকে, এরা সবাই মাস্টারবেট করে ফেলেছে। এরা অলরেডি একটা ইমাজিনেশনের মধ্যে রয়েছে, আপনার আদরের সন্তান। কিন্তু এটাই বাস্তব, এটাই সত্য। কিন্তু যদি আপনি এইটাকে ডিলে করতে থাকেন, কি জানি বলে আপনার 20-এর পরে, 22-এর পরে, 23-এর পরে যদি আরও ডিলে করেন, তো ছেলে মেয়েদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তাদের তো একটা শারীরিক নিড দাঁড়ায়, এটা তো জৈবিক একটা ব্যাপার। আপনি নিজে সেই দিন পার করেন নাই, আপনি কি জৈবিক টান অনুভব করেন নাই? এখন আপনি হয়তো
সমাজকে ওইভাবে দেখছেন। আপনার কাছে তখন তো পর্নের এত বেশি অ্যাক্সেস ছিল না, কিন্তু এখন আপনার ছেলে-মেয়ের কাছে পর্নের অ্যাক্সেস আছে। হিসাব এলোমেলো হয়ে যায়। এইজন্য বলি যে মানে আমরা বিয়েটাকে এত বেশি কঠিন বানিয়ে ফেলেছি বিভিন্ন জায়গা থেকে। আজকে যদি কোনো মা বা বাবারা যায় যদি ছেলে বা মেয়ে কয় যে আমার বিয়া দাও, মা আর বাপে এমনভাবে তাকাবো যেন লুচ্চা মার্কা কোনো কথা কইছে। এটা কেমন তারা কাজ? মানে বিয়েটা কি লুচ্চামি নাকি? ছি! এই সমস্ত চিন্তাভাবনা যদি বাবা-মা আপনারা করেন, আল্লাহর দরবারে তো যায় মানে বিশাল হিসাব দেওয়া লাগবে আপনাকে। কারণ আপনার এই ছেলের পাপের, আপনার ছেলে-মেয়ের পাপের ভাগ আপনাকে দিতে হবে তো। আপনি আপনার 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 সন্তান চুরি করছে, আপনার সন্তান চোর। কিন্তু তারপরেও সে আপনার কাছে সন্তান, কিন্তু দুনিয়ার সামনে সে চোর। এখন যদি দুনিয়ার লোকজন এসে আপনার সন্তানকে পিটায়, আপনার গায়ে লাগবে না? আপনি তো তাকে বাঁচাবেন, কিন্তু জানেন যে আপনার সন্তান অন্যায়। আপনার সন্তান এই জায়গায় অন্যায়, কিন্তু তারপরে আপনি তাকে বাঁচাবেন, কারণ সে হচ্ছে আপনার নিজের জিনিস। তো ছেলে মেয়েদেরকে বিয়েতে আবার দেরি করিয়েন না, আবার এমনও কাজ করিয়েন না যে না মানে টাইম হওয়ার আগে বিয়ে দিয়ে দিলাম। এই কাজও করেন না। আপনাকে এটা বুঝতে হবে যে কোন সময় আমার ছেলে মেয়ের কোন জিনিসটা দরকার। এতখানি ডিটাচ হয়ে যান না তাদের কাছ থেকে। মনে রাখবেন যে আপনি আপনি চিন্তা করেন যে ছেলে মেয়ে আমরা খাওয়াবো কি, এই চিন্তা ভাবনা করেন। এই যে ভবিষ্যতের চিন্তা ভাবনা, দেখুন আপনার চিন্তা করার দরকার মরণের সময় আপনি কি নিয়ে মরবেন। মানে ইমান নিয়ে মরবেন না বেঈমান হয়ে মরবেন। আর আপনি এই কথা চিন্তা করেন যে আমার শেষ বয়সে আমার যত্ন করবো কি? সি 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 সি! নামে আমরা সবাই মুসলমান, রমজান মাসে সবাই একেবারে ধুমসে নামাজ আদায় করবো, কিন্তু তারপরে আমরা সেটা করবো না। রিজন এইটাই যে আমাদের ইমান টাইম টু টাইম চেঞ্জ হয়, বদলায়। এটা করিয়েন না, এটা অনুরোধ। ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি পারেন বিয়ে সাথে দিয়ে দিন। রিজিকের ফয়সালা আল্লাহ করে দিবে। এখন যদি কোনো ছেলে ডিসাইড করে যে না আমি আরো 2 বছর পরে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবো, সমস্যা কি? সমস্যা নাই। কিন্তু আপনার বেকার ছেলে যদি দেখেন যে না ওর একটা বিয়ে হলে ভালো হয়, তাহলে কি হয়? দিয়ে দেন, কি হয়? আবার যদি এই চিন্তা করেন যে আরেকটা পেট পালতে পারবো না, এইটা কেমন জানি হয়ে গেল না কথাটা? কেমন জানি হয়ে গেল না? দিল বড় করেন, দিল বড় করেন, ইমান আনেন। নাহলে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এইটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি যে ছেলে মেয়েদেরকে যতটুকু পারেন। কারণ ওই যে একটা জিনিস কি জানেন, আপনি যদি তাকে আলেম বানাতে চান, সে তার কপালে আলেম হওয়া আছে কিনা সেটাও একটা ব্যাপার। ঠিক তেমনি সে আলেম হয়েও জালেম হতে পারে, আবার আলেম না হয়েও জালেম হতে পারে। তাহলে জালেম কে হবে না হবে তার আসলে কোনো গ্যারান্টি নাই। বরং আপনার উচিত হচ্ছে কি যে আপনার ছেলেকে আলেম, তাকে ইলম দেওয়া, আলেম বানানো, তাকে ভদ্র মানুষ বানানো। আলেম মানে বলতেছি না যে হুজুর, জ্ঞান দেওয়া, জ্ঞানী বানানো, এটা আমি বোঝাচ্ছি। সম্ভবত আলেম শব্দ অর্থ জ্ঞানী। ইলম মানে ইলম তো জ্ঞান, কিন্তু আলেম মনে হয় জ্ঞান, আমার যেটা মনে হয় আলেমও মনে হয় জ্ঞান। যাই হোক, তো ছেলেমেয়েদেরকে জ্ঞান দেন, পাগল বানায় দিয়েন না। দেশের শিক্ষা ব্যবস্থা এমনি ভয়ঙ্কর, চাপ দিয়েন না। মানুষ বানান, মানুষ বানান, আর অন্য কোনো কিছু না। এইটা একটা রিকোয়েস্ট। ইভেন এখন আপনারা যারা নতুন নতুন পিতামাতা হচ্ছেন, সামনের দিন আরও বেশি খারাপ হয়েছে বললাম। সন্তানদের হাতে মোবাইল ফোন ধরায় দিয়ে টাইম পাস করায় নিজেও ফেসবুকে ঘুরেন না। ওদেরকে নিড বোঝান, নিড। যে জিনিস আপনি ইজিলি পান নাই, সেই জিনিস আপনি পান নাই দেখে আপনার সন্তানকে লগে লগে দিতে হবে এমন না। ওকে বুঝাইতে হবে যে ওকে কিছু জিনিস ম্যানেজ করতে হবে নিজে নিজে। ছোটোবেলা থেকে যদি নিজে না শিখে পরে শিখতে পারবে না, এটা বুঝতে হবে। মানে আল্লাদি দেখেন না, আপনি আল্লাদি হইতে পারেন। আপনার মায়ের বা আপনার বাবার আল্লাদি আপনি হইতে পারেন। এর লেগে আপনি গেছেন, সাথে সাথে আপনার নিজেরটারও নিয়ে যাবেন। বোঝা লাগবে কিন্তু এটা। তো বক বক তো শুরু করলাম বিয়ে দিয়ে। খুশি হয়েন না কিন্তু, আবার খুশি হয়েন না। ও ঘুরে ফিরে বাপ মা ডিসাইড করিয়ে রাখবো যে দা কামলার বেড়া তোর বিয়া দিব না। তারপরে কব যে কামের বেড়ি তোর বিয়া দিব না। আবার কোনো কোনো মা তো কয় যে একে ধরে রিক্সার লগে বিয়ে দিব, কয় না? তো থাকা যা কপালে। কিন্তু তারপরও কথাটা বাবা মার বোঝা উচিত যে সন্তানের নিড বোঝা উচিত, এবং সন্তানকেও দুনিয়াদারি ব্যাপারে বোঝাইতে হবে। আমার আজকে লুই ভিতর একটা ব্যাগের দরকার নাই,
আসলেই আমার দরকার নাই। কিন্তু আমি যদি আমার সন্তানকে বুঝাই যে, তোর কি লুই ভিতর ব্যাগটা পছন্দ? ব্যাস আপনি তো দিলেনই ওর ভিতরে শয়তান ঢুকায়া। ওর থট প্রসেসকে আপনি বাড়িয়ে দিলেন। যাতে সে বলে যে, না তার লুই ভিতর দরকার। না, না দরকার নেই। আসলেই দরকার নেই। বোঝাইতে হবে, নিট বোঝাইতে হবে। আমি এরকম বড়লোক ফ্যামিলিও দেখি, কোটি, কোটি টাকার মালিক। ইভেন তাদের ফ্ল্যাটটাও কোটি টাকার। হ্যাঁ, জিনিসপত্র সবই সুন্দর কিন্তু আখলাক অনেক ভালো। তারা ডাউন টু আর্থ, মানে তাদের ভিতরে কোনো ইয়া নাই। লাউডলি কথা বলে না এবং কাউকে ছোট করে কথা বলে না। আবার আমি এরকম ফকিনীর পুতো দেখছি, যার চাল নাই, চুলা নাই, কোনো কিছু নাই, কিন্তু হেডা বড় অহংকার। এরকম ফকিন্নি আমি দেখছি। তো আসলে এটা ডিসাইড করে যে মানুষ কে কীরকম তার উপরে সব, মানে আশা বা পোশাক এগুলো বোঝা যায় না, আচরণে বোঝা যায় কে কীরকম। তো এটা একটু চেষ্টা করবেন বাবা মারা, সন্তানদেরকে বিপথে নিয়ে যায় না। আর ভবিষ্যতে চিন্তা করে থাকেন না, ভবিষ্যতে কোনো গ্যারান্টি নেই। আসলে কোনো গ্যারান্টি নেই। কারণ কি জানেন, আপনি ডিসাইড করলেন যে আমি লোন নিয়ে বাড়ি উড়ামো, লোন আপনি নিছেন, কালকে আপনার হার্ট অ্যাটাক করে মরে গেছেন, কোন লাভটা হইল আপনার? ও, যদি মৃত্যুকে অস্বীকার করেন বা মৃত্যু আসবে না তাড়াতাড়ি এই ভাবনা করেন, তাহলে করতে থাকেন, অসুবিধা নেই। টাইম মতো আল্লাহ ধরবেই। এটা বুঝতে হবে আপনাকে যে আমি কি করি না করি, মানে আগামীকালকের কথা অবশ্যই আমি চিন্তা করব, আগামী মাসের কথা আমি অবশ্যই চিন্তা করব, কিন্তু আগামী কয়েক বছরের কথা আমার চিন্তা করা অনুচিত। কেন বলতেছে জানেন? ধরেন আজকে আমাদের চট্টগ্রামে একটা, আমাদের তো মেইন হচ্ছে আপনার বঙ্গোপসাগর। এখন বঙ্গোপসাগরের উপর একটা ব্লকেট দিয়ে দিল, আপনার এখানে অনেক কিছু আসবে না, অনেক কিছু আসবে না, আপনার জিনিসের দাম তত করে বাড়বে। ওই যে এখন আপনি যে প্ল্যান করছিলেন যে আপনি লোন নিয়ে বাড়ি উঠাবেন, মানে বাড়ি উঠানোর কাজ করছেন, লোন দিয়ে এটা চুকাবেন, কিস্তি শোধ করবেন, আপনার চাকরি চলে গেছে, তখন কি করবেন? কারণ ভবিষ্যৎ অজানা। ওই বিয়ের ক্ষেত্রে এই কথা চিন্তা করেন না যে খাওয়াইব কি, আরে না, এই কথা চিন্তা করেন না, চিন্তা করেন না। আল্লাহর উপরে ইয়াকিন রাখেন না, আল্লাহর উপরে ইয়াকিন রাখেন, তিনি আপনার দ্বারা সমস্ত কিছুই চালাতে পারেন। এটা বুঝেন আর কি। তো এই যে পডকাস্টে, হরর পডকাস্টে এটা কি নিয়ে আলাপ করলাম? বিয়ে নিয়ে আলাপ করলাম। আজব ব্যাপার। বক 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 কিরকমই না, একবার এক জায়গা থেকে শুরু হয় আরেক জায়গা যায়। তো অ্যানির কথা বলি একটু। আপনারা আশা করি যে গত বৃহস্পতিবারে মায়ের পর্বটা শুনেছেন। ওটা কিন্তু অ্যানির পর্ব, মানে অ্যানির ঘটনা ছিল, যে আমি বলেছিলাম কিন্তু যে 40 মিনিটের মতো এডিট করা। একে তো 40 মিনিট এডিট করা, মানে এটা হচ্ছে যে শিমু করেছিল, মানে কাটছাট যা যা করার দরকার সেটা করে দিয়েছিল। তারপর আবার আমি নিজে থেকে কয়েক লাইন বলিও নাই, কয়েকটা প্যারা বলিও নাই নিজে থেকেই। ইভেন আমি নিজে থেকে 2 পেজ বাদ দিয়ে দিছি, পড়েই নেই। কারণ আমার মনে হলো কি জানেন, মায়া কেন কোনো প্ল্যাটফর্মই রেডি না কিছু কথার জন্য। কারণ আমি যে জিনিসটা ফিল করি এটা বাকি লোক হয়তো ফিল করে না। তো আপনি যদি ওর ঘটনা প্যাটার্ন দেখেন, ওর ওই ঘটনাটা, মানে গত বৃহস্পতিবারের ঘটনাটা, এটা কিন্তু এক্স্যাক্টলি তার নিজের লাইফের স্টার্টিংয়ে, মানে নতুন একটা শুরুর পরবর্তী ধাপগুলোর আগ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনা। যার মধ্যে একটা হচ্ছে ওই যে তার বড় ভাইয়ের, তার তার স্বামীর বড় ভাই। দেখুন, আমি কয়েকটা শব্দ উচ্চারণ করা অপছন্দ করি, ভাসুর এবং ভাবি। বিশেষ করেন ভাসুর এবং ভাবি, এই দুটো শব্দ আমি উচ্চারণ করি না, আমার মুখ দিয়ে কেউ বের করতে পারবে না। ভাসুরের মধ্যে অসুর আছে, ভাবির ভিতরে শয়তান আছে। পয়েন্টটা বুঝতে পারলো ভাবি? তো এই জন্য আমি ওগুলো উচ্চারণ করি না। তো আমি সব লোককে ভাই বলি, সব লোককে আপু বলি। তো তার যে ভাইয়ের যে ভাই, তাই আমি ভাসুর বলবো না, কারণ ওই যে বললাম যে আমি সবসময় এই শব্দের ভিতরে অসুর দেখি। তো এর মানে এ না যে সব লোক খারাপ, ইভেন আমি নিজে ভাসুর, আমি নিজেও তো ভাসুর, কিন্তু মানে আমি কি অসুর নাকি? কিন্তু আমার কাছে আর কি জিনিসটা এরকম লাগে। তো এই জন্য আমি সবাইকে ভাই বলি আর সবাই আমাকে ভাই বলে, এটাই। তো
ওর ওই ঘটনাটা ছিল যে নিজের লাইফে শুরু হওয়ার পরে এই যে নিজের ভাইয়ের সাথে জড়িয়ে যাওয়া, মানে তার স্বামীর যে ভাইয়ের যে কন্ডিশনটা সে দেখলো নিজের চোখে। এখানে কয়েকটা ব্যাপার আমি ঘটনা পড়ি যখন, ওই সময় আমি নোটিস করি এখানে একটা ফিশি ক্যারেক্টার আছে, জানেন? আমার মনে হয় না অ্যানি তো এখন শুনে আমাদেরকে। তো আমার যেটা মনে হয় যে ওই যে ফিশি ক্যারেক্টার, ওই যে কাবুলি স্যুটওয়ালা, হয়তো সে ডিসক্রাইব করতে পারে না সে কে, মানে হয়তো অ্যানি এখনও চিনতে পারেনি সে কে, অথবা সে জানে কিন্তু বলে নাই, অথবা এডিটের সময় হয়তো সিম ওই অংশ কেটে দিয়েছে। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই যে ফিগারটা, কাবুলি স্যুটওয়ালা ফিগার, যাকে অ্যানি নামাজ পড়তে দেখে এবং যার প্রতি অ্যানির একটা, মানে নামাজের কারণে হোক বা যেই কারণেই হোক, একটা অ্যাটাচমেন্ট সে টের পায়, এ হচ্ছে মেইন ভিলেন। এটা অ্যানি এখন পর্যন্ত টের পায় নাই। কেন বলতেছি? প্রত্যেকটা ইনসিডেন্টের আগে সে তার নিজের প্রেজেন্স টের পাইছে। যেই জায়গায় সে তার নিজের প্রেজেন্স টের পাইছে সেই জায়গায় তার নিজের প্রেজেন্স টের পাওয়ার কথা না। কেন বলতেছি? ঘটনা, মানে আমার যতটুকু মনে আছে, অ্যানি বলেছে বারবার সে নামাজ পড়তো উপরে, মানে মানে দোতলায় নামাজ পড়তো, মানে সে নামাজ আর কি ওই ব্যক্তিকে দেখতে সম্ভবত সে দোতলায়, মানে সে ফিগারটাকে। এবং আপনি যদি তার যে স্বামীর ভাইয়ের অবস্থাটা দেখেন, সেও দোতলায় থাকতো এবং ওই, মানে সে আকাশের দিকে তাকিয়ে থাকতো ওই ওরকম পজিশনে। ইভেন সে যেদিন মারা যায় সেই দিন ওই দোতলার ভেতরে হাঁটা চলা হয়, ইভেন ওই দোতলার ভেতরে হাঁটা চলা হয়। মানে আমি বলছি না যে এখানে আলাদা কোনো এন্টিটি আছে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলি যে কারিন এখানে কোনো রোল প্লে করে নাই। সিরিয়াসলি, কারিন এখানে কোনো রোল প্লে করে নাই। এবং আমি আমি আপনাকে এটাও, মানে অ্যানির ঘটনা থেকে আমি যে জিনিস ধরতে পারছি ওই জিনিস আমি বলতে চাই না ওপেনলি, মানে এইটুকু পর্যন্ত যে আসছি, মানে আমরা যে গত পর্বে যেটা শুনলাম, তার তার ভাইয়ের, মানে তার স্বামীর ভাইয়ের সুইসাইড করাটা, ওই সুইসাইডটা একেবারে যে ফোর্সফুলি করা সুইসাইড, এটা তো একদম পরিষ্কার। কারণ হচ্ছে আইনের নিচেও তো 6 ফিট লম্বা, তো ওই রুমে তো সোজা হয়ে অ্যানিও চলতে পারে নাই। এবং সে সম্ভবত বন্যা বাইরে ফাঁস দেয় বারান্দার আশপাশে কোথাও, বা ওই যে ভেতরে যেখানেই হোক, মানে একে তো তার নিজের ওই কন্ডিশন, তারপরে সে অন্য লোককে দেখত, ওই যে মদিনার সাথে তার নিজের সম্পর্ক, এই যে ব্যাপারগুলোর ভেতরে একটা মাত্র রোল একজনই প্লে করে, যেটা অ্যানি বুঝতে পারেনি, আমি বুঝতে পারলাম। সেটা হচ্ছে ওই কাবুলি স্যুটওয়ালা পাবলিক। কেন বলি? দেখুন, যে আমার সামনে ভালো, সে যে আসলেই ভালো তা তো না, তার তো গ্যারান্টি দেওয়া পসিবল না। আমি আমি বেশ কয়েকবার ওই ঘটনার মধ্যে বেশ কয়েকটা পোর্শন আমি এড়াই গেছি। তো ওই এড়াই যাওয়া পোর্শনের কারণে আমার যেটা মনে হয় যে 2-3টা ইনসিডেন্ট ছিল যেটা আমি এড়াই গেছি। ওই 2-3টা ইনসিডেন্টে ওই জায়গায় যে তার ভাইয়ের যেই, তার স্বামীর যে ভাই, তার, সে ওইখানে নাই, বাট তার ফেসটা দেখা, ওই জায়গায় সে এক্সিস্ট করে না তখন, কারণ সে তখন বাইরে তার শ্বশুরের সাথে দোকানে, ওইখানে তার ওই জায়গায় থাকার কথা না। এই যে ফেসটা সে যে বারবার দেখছে, দেখার পর পরে যে সে একটা শিহরণ পায়, সে একটা টাচ পায়, তো মনে করুন যে এটা হওয়ার কথা না। একে তো অ্যানিকে ভুল বোঝানো হয়, প্রথম জিনিস। অ্যানি যে জিনিসটা অ্যানি তো বুঝে, এমন না যে সে বোকা। অ্যানিকে কিন্তু এক রকমের কি বলে পুশিংয়ের ভিতরে রাখে। অ্যানিকে কিন্তু পুশিংয়ের ভিতরে রেখেছে। পুশিংয়ের ভিতর না রাখলে সে বারবার কিন্তু তার চোখের সামনে যে তার স্বামীর ভাইয়ের ঘটনাগুলো চোখে আসতো না। ইভেন মনে করুন যে আপনার যে তার যে মুভমেন্ট, ওই যে ওই ব্যক্তি কি জানি বলে আপনার, মানে অ্যানির যে স্বামীর যে ভাই, ওই ভাইয়ের যে মুভমেন্ট, ওই যে ঘরে না থাকার পরেও এই মুভমেন্টটা অ্যানি টের পাওয়ার কথা না, কোনো মতেই না। যেটা আমি স্পষ্ট বুঝি সেটা হচ্ছে অ্যানির সংসার ভাঙার জন্য যতটুকু করার দরকার ওই এন্টিটি ততটুকু করেছে, পারেই নাই। যাকে অ্যানি মামা হয়তো মনে করে, ওই যে একটা নাম বলেছিল শাহেদ বা শহীদ, এরকম কোনো কিছু। তো
এই এন্টিটি হচ্ছে মেইন কালপ্রিট। আজকে আমি বললাম অ্যানি যদি বুঝে এই এন্টিটি মেইন কালপ্রিট এবং এইটারে যদি সে ফেস করে না, তখন তার ভেতরে সব কথা বের হয়ে যাবে, সব বিষয় একেবারে চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে। কেন বলছি? অ্যানি কিন্তু কিছু স্বপ্ন দেখে। অ্যানির প্রথম যখন 2টা ঘটনা আমি পড়ি, এর ভিতরে কিন্তু একটা ছিল যে সে তার নিজের বোনের বিপদ টের পেয়ে গেছিল এবং সে যে এন্টিটি আশপাশে ঘোরাফেরা করে সে এটা টের পায়। তার যে এক আত্মীয় যে টেবিলের ঘটনাটা, টয়লেটে সে কয়েকজনকে দেখেছে যে যারা তার পিছু নিয়েছিল। এই জিনিসগুলো অনেক আগে থেকে ঘটে তার সাথে। কিন্তু যখন আপনি ওর এই ঘটনা যদি পুরোপুরি শুনেন, যেহেতু আমি পড়েছি আমি জানি, ওর এই ঘটনাগুলো যখন আমরা পুরোপুরি দেখি বা পুরোপুরি শুনি, এই কাবুলি স্যুটওয়ালা ক্যারেক্টারটাই ফিক্সি হয়ে যায় তখন। ক্যারেক্টার না আর কি, মানে এই এন্টিটি এই হয়ে যায় তখন ফিশি, কারণ এর রোলটাই সাইলেন্ট। এর রোলটাই সাইলেন্ট। এখন ওই বড়ই গাছ কাটার আগে যে সে একজন বুড়ি মহিলা দেখলো, এই যে বুড়ি মহিলা দেখলো এবং ইশারা করা, যেটা কিন্তু তার পরবর্তীতে ঘটনাগুলোর সাথে মিলতে শুরু করে। বুড়ি মহিলাকে সে দেখলো, এটাকে এটাকে যদি এই মুহূর্তে এখন যদি কোনো কিছুর সাথে না মিলানো যায়, পরে হয়তো মিলবে। এখন না মিলবে, পরে হয়তো মিলবে। কিন্তু যার প্রতি তার এত বেশি আগ্রহ নামাজ নিয়ে, সে নামাজই পড়তো 2 তলায়, যদি আমার ভুল না হয়, যদি আমার ভুল না হয়। আর যদি সে 2 তলায় নাও পড়ে, তারপরে এ হলো 1 নাম্বারের ফিশি ক্যারেক্টার। কারণ আমার কথা হচ্ছে গিয়ে, সে যদি কেয়ার করে, তাহলে যে কয়েকবার যে পজেসড হলো, ও যে শাস্তে যে পজেসড হলো, ওর যে একটু সমস্যা দেখা দিল, ওর এই সমস্যাগুলো দেখা দেওয়ার কথা ছিল না। কেন বললাম? যদি আমার একটা প্রোটেক্টর থাকে আমার আশপাশে, আমার ওই প্রোটেক্টর আমাকে প্রোটেক্ট করবে যে কোনোভাবে। ওকে মন্দিরে নিয়ে যে ওকে যে ফোর্সফুলি প্ল্যান মোতাবেক ফোর্সফুলি যে ওকে দিয়ে মানে ওর আকিদা ভাঙানোর কাজ করলো, মানে ইভেন পরিবারেরও কোনো মানে ইয়া নাই, কি বল আপনার পরিবারও যাই হোক, আমরা তো ঘটনা শুনেছি আমরা সবাই। ওকে দিয়ে কিন্তু ফোর্সফুলি ওইখানে কিন্তু মানে ওরা নোয়াইলো, ওকে কিন্তু সেজদা দেওয়ালো। এই সমস্ত কিছু ঘুরে ফিরে অ্যানির ভিতরে যে জিনিসটা আছে, ওই জিনিসটাকে নষ্ট করা। প্রথম ব্যাপার হচ্ছে কি, পিউরিটি নষ্ট করা। এবং পিউরিটি নষ্ট করার সাথে কিন্তু ব্যাটেলের একটা ব্যাপার আছে। কেন জানেন? আপনার পিউরিটি নষ্ট হবে সেক্সুয়াল হইতে বেশি, আপনার পিউরিটি সেক্সুয়াল হইতে নষ্ট হবে। এছাড়া মুনাফিকিত মানুষ তেমন এটা করে না, সেরেক তো কেউ করবেই না, কারণ সে সেরেক করলে তাহলে তার যে অ্যাবিলিটি সেটা নষ্ট হয়ে যেত। তো সে তো সেরেক করে নাই, তাকে ফোর্স। এখন আমরা যদি আমার গলা যদি ছুরি রেখা কয় যে বল রাম নাম সারতে হ্যাঁ ভাই, আমার কোয়া লাগবো ভাই। এখানে আবার ফাল পেরে চিল্লে উঠতেন না যে ইমানের ব্যাপার আগে। ভাই মরণে সবাই ভয় পায়, এটা বুঝতে হবে আপনাকে। কিন্তু আপনি তো এটা করতেছেন না, আপনাকে তো ফোর্সফুলি করানো হলো। তো ওকে আমার যেটা মনে হয় যে অ্যানিকে জায়গা থেকে সিস্টেমেটিক ওয়েতে চেষ্টা করে যাচ্ছে এখনও, যে অ্যানিকে ইম্পিওর করার জন্য, যেটা আমি বুঝলাম। এবং এই ইম্পিওর করার পেছনে যখন সেরেক হয়নি, মানে সেরেকও ট্রাই করলো, আর সেক্সুয়াল বইতে অ্যাডভান্স তো এখনও থাকে ওর, ওই সেক্সুয়াল অ্যাডভান্স কিন্তু এখনও আছে। তো এই যে এটার সাথে যে কন্টিনিউ যে সে যে ব্যাটেল করে, এই ব্যাটেলটাই তাকে করে যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই, প্রথম জিনিস। এবং এই শাহেদ মামা বা শহীদ মামা সে যাই হোক, এ হচ্ছে সেই ফিশি ক্যারেক্টার যার রোলটা হয়তো সে জানে, অথবা যদি না জেনে থাকে, এখন যদি সে শুনে, তার এই মুহূর্তে সেই ক্যারেক্টারকে চার্জ করা উচিত। কারণ যদি 2 তলায়, যদি নামাজের জায়গাটা 2 তলায় হয়ে থাকে, তাহলে এ হচ্ছে মূল নায়ক। এবং আমার যেটা পার্সোনাল বিশ্বাস, এই মূল নায়ক ওই যে সে যখন ওই যে মার্কেটে ঢুকে, মনে হচ্ছে ঘটনার শুরুতে, কেন বলছি যখন ঘটনার শুরুতে সে যখন ওই মার্কেটে ঢুকে আমি মানে পড়ে যাচ্ছি না, তখন আমার নিজের কাছে কেন জানি মনে হলো যে আমি সিমিলার কোনো একটা ক্যারেক্টার চোখের সামনে আমার ভাসছে, যে সিমিলারলি ওই জাতীয় কাপড় পরে। এবং এরপরে যখন ঘটনার সামনের দিকে আগায় না, এই কাবুলি স্যুট আমার চোখের সামনে আসে, মানে লেখার ভিতরে মনে আছে। মানে ঘটনাটা যদি আপনারা শুনেন, তাহলে দেখবেন যে ও বিয়ের পর
মানে ঢাকায় ল্যান্ড করে ওর বিয়ে হয়, তো এর পরপর ও একটা মার্কেটে যায় বা মানে একটা জায়গায় ঢোকে, কিন্তু ওটার সামনে মার্কেট ছিল বা দোকানপাট ছিল, যাই ছিল। তো একটা ফ্লোরে যায়, যে ফ্লোরটা কিন্তু অস্বস্তি লাগে ওর অনেক। ওইখানে আমি 100% শিওর, যখন ওই জায়গাটা আমি বলি, ওই যে ফ্লোরটা, আমি যখন ঘটনা বলে যাই তখন আমার কেন জানি মনে হলো ওই ফ্লোরে আমি কাকে জানি দেখলাম, তার বেশভূষাটা অনেকটা মাটি কালারের। আমি ডিরেক্টলি বলি মাটি কালারের। মাটি কালারের ফতোয়া মনে হলো, কিন্তু যে ফতোয়াটা হয়তো হাঁটুর নিচে চলে যাবে এরকম মনে হলো। কিন্তু যখনই দেখলাম যে সে কাবুলি স্যুট পরলো, লেখাটা আসলো, ইমিডিয়েটলি মাথার ভিতরে আমার এটা আসলো যে তাহলে আমি ওই লাইন পড়ার সময় এরকমই কোনো একটা ইমেজ দেখি। এই জন্যই, কারণ আমি অন্য কারোর কথা বিশ্বাস তো করবো না সহজে, কিন্তু আমার ভেতরে যে চিন্তাটা আসে আমি এটাকে সবার আগে বেশি গুরুত্ব দিই। কারণ আমি ভুল কাজ করলেও সেটা আমি করবো, আর ভালো কাজ করলেও সেটা আমিই করবো, অন্য কেউ তার করবে না। তো এটা আমি এনে আপনাকে বলি, আপনি যদি শুনে থাকেন আপনার এই ব্যাটাকে ধরা দরকার, এই ব্যাটাকে কনফ্রন্ট করা লাগবে। যদি কনফ্রন্ট আগে করে থাকেন তাহলে এটা আপনি জানাই দিন যে আপনি তাকে কনফ্রন্ট করছেন, আমাকে জানায় রাখেন মেইলে আর কি। তো মেইলে কেন, কারণ হচ্ছে আপনি মেইল দিলে বাকি সবাই সেটা পড়তে পারছেন, এই জন্য আর কি বলে রাখলাম। এবং আমি আমি এটা আপনাকে বলবো যে আপনি আপনার ব্যাটারিটা চালায় যেতে থাকবেন, এই অ্যাডভান্স চলতেই থাকবে। এটা কিন্তু কোনো আশেক জিন টাশেক জিন কোনো কিছু না, এটা হচ্ছে আপনার ইম্পিউরিটি নষ্ট করা। ইম্পিউরিটি নষ্ট করার রিজন আছে, কারণ আমরা যখন এরকম স্বপ্নগুলো দেখি, আমরা যখন কোনো কিছু আগে আগে টের পাই, এটার পিছনে অনেকগুলো ব্যাপার থাকে, অনেকগুলো ব্যাপার। অনেকে চায় না, অনেক জিনিস আপনার পেছনে লাগে শুধুমাত্র এই ক্ষমতাটুকু নেওয়ার জন্য লেগে থাকে। আপনাকে ইম্পিওর করলেই ক্ষমতা চলে যাবে, খুব ইজি তার জন্য। তো এটা আমি আপনাকে বলে রাখলাম, আপনাকে এই ব্যাটেলটা চালিয়ে যেতে হবে। এবং আপনার এই ব্যাটেলটা চালিয়ে যাওয়ার সময় আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি, আপনি একা, এবং আপনি এখন নদীতে। তো আপনি একা এবং আপনি নদীতে, এবং নদীতে স্রোত, এবং নদীতে স্রোতের সাথে কুমির পর্যন্ত আছে। এখন আপনি পানির ভিতরে যদি ফরফর করেন, দেখেন আমার কাছে শব্দ নেই, জন্য বুঝতে পারতেছি না, মানে শব্দটা মাথায় আসছে না। এখন পানির ভিতরে যদি ফরফর করেন, কুমির টের পাবে, কুমির টের পাবে এবং কুমির আগে আসবে। এবার আবার যদি আপনি পানিতে যদি ফরফর না করে স্থির থাকেন, আপনি তো স্রোতের টানে চলে যাবেন দূরে। তাতে কি করতে হবে, আপনি ফরফরও করবেন না, স্থিরও থাকবেন না, আপনাকে এমনভাবে সাঁতার কাটতে হবে স্রোতকে কেটে, যাতে আপনি স্রোতে ভেসে যাবেন না বেশি দূরে, আর কুমিরও টের পাবে না। এই যে তৃতীয় রাস্তাটা, এই তৃতীয় রাস্তাটা আপনাকে নিতে হবে। এটা মাথায় রাখবেন যে আপনি যখন ফাইট করবেন আপনি কিন্তু নদীর ভিতরে, এবং এখান থেকে বেঁচে বের হতে পারলে আপনার লাভ। এবং বেঁচে ফেরার রাস্তায় একটাই, ফরফর করাও যাবে না এবং স্থিরও থাকা যাবে না। স্থির থাকলে ভেসে যাবেন একেবারে, এবং ফরফর করলে কুমিরে ধরে নিয়ে যাবে। ফাইট চালিয়ে যেতে থাকবেন, এইটুকুই। আর ওই বিভিন্ন জায়গায় ওই যে ঘর বন্ধ বা এই ব্যাপারগুলো, শুরু থেকে আমি একটা জিনিস বুঝতে পারি যে এখানে প্রচুর ফিশি ব্যাপার আছে। আপনি এখন হয়তো জানেন, এখন অবশ্যই আপনি সবই জানেন, এই জন্য আপনি এখন ওইখানে। কিন্তু এই ফিশি ব্যাপারগুলোর সাথে যখন এরকম পিওরিটিওয়ালা লোক চলে আসে, তখন এই পিওরিটি যার ভেতরে রয়েছে তাকে অনেক সাফারিংয়ের ভেতর দিয়ে যেতে হয়। কারণ এই জিনিসগুলো না পিওরের প্রতি আকৃষ্ট হয়। যে ইমপিওর, ধরেন আমি হচ্ছি ব্যভিচারী, আমার উপরে শয়তানের চাইপা কোনো লাভ আছে? বিশ্বাস করেন তো, বলেন তো। এখন আমি ব্যভিচারী, তো শয়তান ম্যাক্সিমাম আমাকে দিয়ে কী করতে পারে, হয়তো আপনাকে খুন করাইতে পারে ম্যাক্সিমাম। এর বেশি আর কোনো কর্মই নাই। এখন শয়তান হয়তো আমাকে দিয়ে খুন করাতে চাইলেও ভাগ্যের লিখনে আমার হাতে আপনার মরণ নাই, তো ওই সেন্সার পারছে না শয়তানের কাজ করতে। তো আপনাকে, আমাকে, এবং আপনারা যারা শুনছেন আপনাদেরকেও, এই যে যারা আমরা পিওর এখন পর্যন্ত, আমাদেরকে ফল করানোর জন্য লাগা থাকবে, সবাই সবাই লাগা থাকবে। তো এই একটা কাজ, বিশ্বাস করেন দুনিয়াতে আমি কেন বারবার বলি যে সেক্স ব্যাপারটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ, কেন এটাকে প্রহিবিটেড করা, যে তুমি এটা অবৈধভাবে করলে এটা কিন্তু গুনাহ হয়ে যাবে। এটা আদতে কিন্তু আপনি তাকিয়ে দেখবেন
যে এটা কিন্তু মানে আসলেই খুব খুব একটা টাফ ব্যাপার। মানে আপনি আপনার পিওরিটি থাকা জরুরি। মানে মানে আমি বুঝাতে পারছি না। কিন্তু মনে করুন যে আমি ১০০টা মেয়ের সাথে থাকলাম আর আপনি ১০০টা পুরুষের সাথে থাকলেন। মানে এটা খুব জঘন্য একটা জিনিস। খুবই জঘন্য একটা জিনিস। তো এই জিনিসটাকে ওরা সবচাইতে বেশি ধরার চেষ্টা করে, সবচাইতে বেশি অ্যাটাক করার চেষ্টা করে এই জায়গাতে। কারণ আমাদের তো ওই যে নফস, তা সে তো ২৪ ঘন্টা জাগে না থাকলে সে এইটার কথাই বেশি চিন্তা করবে। দেখুন, যে যার ভেতরে মানে এই যৌন আকাঙ্ক্ষা নাই, তার অন্য চিন্তা চলে আসছে। তাকে সেই জায়গায় সেইভাবে ওরা ফাঁদে ফেলে রেখেছে। কিন্তু আপনার আমার এখনও আছে। এই জন্য ওরা ওইভাবেই অ্যাটাক করে এবং ওই অ্যাটাকের এগেনস্টে আপনাকে ওইভাবেই ফাইট করতে হবে যেভাবে বললাম, ওই যে নদীতে পড়ার কথা। তো এটা মাথায় রাখবেন যে আপনাকে দিয়ে তো ইজিলি শেয়ার করাতে পারছে না, কারণ জানে যে ও শয়তানের কাছে সেজদা দিবে না, ভিতরে এখনও ইমান আছে। আপনাকে দিয়ে সুদ খাওয়াইতে পারতেছে না, ভিতরে এখনও ইমান আছে। আপনাকে দিয়ে তো অন্য খারাপ কাজ খাওয়াইতে পারতেছে না, তাহলে এখন কি বাকি? ও বেড়া বা বেডির বিয়া হয় নাই, তাহলে চল আর ওইভাবে অ্যাটাক করি। প্রথমে অ্যাটাক করবে স্বপ্নে, প্রথমে স্বপ্নদোষ হয়ে দেখা দিতে পারে বা বিভিন্নভাবে। কোনো কোনো ছেলে বিশ্বাস করেন আমাকে বলেছিল ওদের কোনো ইস্যু নাই, কিন্তু যেইভাবে স্বপ্নদোষটা হয়, ওরা ঘুম থেকে ওঠার পরে ওদের ইমাজিনেশনে থাকা সেই স্ত্রীকে খুঁজতে থাকে। বিশ্বাস করেন, মানে ওই ছেলেদের কাছে জিনিসটা এরকম, মানে ছেলে এবং মেয়ে সবার কাছেই মানে এতটা মানে রিয়েল। ওটা ওইখানে ঘটে দেখি তো। তো ওইখানে অ্যাটাক করে কিন্তু। তো ওইখানে অ্যাটাক করলে ওইখানে তার স্বপ্নের উপরে তার আপনার কোনো কন্ট্রোল নাই। এখন আপনি আপনার রুহের উপরে তার আপনার কোনো কন্ট্রোল নাই। মানে আপনি যেটা দেখছেন ওইটা হচ্ছে আপনার বডির উপরে অ্যাডভান্স, মানে রুটা তো আল্লাহ নিয়ে যায়। রু আল্লাহ নিয়ে যায় এবং রু ছেড়ে দেয় আল্লাহ কোথায় এটা তো আমরা জানি না। মানে জীবন্ত মানুষের রুটা তো আল্লাহ নেয়। তো আমার যেটা বিশ্বাস যে রু বডির বাইরে চলে আসে আল্লাহর হুকুমেই। আল্লাহ হুকুম দেয় যে তুই এখন বাইরে থাকবি, এবং এই অবস্থায় ওই সমস্ত অ্যাটাকগুলো ঘটে। এবং আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে আমাদের ব্রেন সব কিছু রেকর্ড করে রাখে এবং আমাদের রুহকে মনে করা দেয়। তো ব্রেনটাকে আপনি এটা সত্য মনে করতে পারেন। নফসের তো কত রকমের অংশ রয়েছে আমাদেরকে মনে করে দেওয়ার জন্য। আমাদের এই ব্রেনের ভিতরে নেগেটিভ কথা রয়েছে এবং আমাদের মনের ভিতরে পজিটিভ কথা রয়েছে। তা আমরা কিন্তু দুইটা কথাই মনে রাখতে পারি। বোঝানোর জন্য বললাম, এত কমপ্লেক্সভাবে এলোমেলোভাবে বললাম, হয়তো এলোমেলো লাগতে পারে। রাগ কইরা লাভ নেই আমার উপরে, কারণ আমিও আপনাদের মতোই সাধারণ মানুষ, বোকা। এখন এটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার নিয়ে কথা বলি। কন্ট্রোভার্সিয়াল কেন বললাম শুরুতে, মানে এটা আমার সাবজেক্টে ছিল না, এটা নিয়ে কথা বলা কোনো দরকার মনে করিও না। কিন্তু ভাবলাম যে ২-৩ মিনিট আমি আপনাদের সাথে অন্তত আমার নিজের মাইন্ডসেটের ভিতরে যে গিরিঙ্গি প্যাচ ঘুরতেছে সেটা একটু শেয়ার করি। যেটা 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 এখন আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে ফ্লোটিলা সম্ভবত, মানে অনেকগুলো জাহাজ গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে ত্রাণ নিয়ে, এবং আপনি সহ অন্যান্য সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করছেন, বারবার আপডেট নিচ্ছেন কী অবস্থা, কী আসে বিষয়, এই সমস্ত কিছু, যে তারা আদতে সেইখানে যে পৌঁছাতে পারবে কি না, বা পৌঁছালেও গাজাবাসীর জন্য কত 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 কিছু হতে পারে, এই সমস্ত ব্যাপার আপনি চিন্তা করছেন পজিটিভলি। কিন্তু আপনি বুঝতে পারেন নাই যে একটা গেমের পার্ট হয়ে গেছেন আপনি। দেখুন, আমি অনেক আগে দু একজন মানুষ আমাকে যে সময় খোঁচা দেয় সেই সময় আমি বলেছি, আর যখন এই যে পডকাস্টে আমরা কথা বলি এখন আপনাদের সাথে, সেই সময় বলি আমরা সমুদ্র দিয়েও ইসরায়েলে যে পৌঁছাতে পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না, কারোর পক্ষেই সম্ভব না। যে খেলাটা হচ্ছে আপনি যেটা দেখছেন সেটা হচ্ছে কি জানেন, অন্যান্য দেশ যে এই মুহূর্তে স্বীকৃতি দিলেও কি ফিলিস্তিন কি স্বাধীন হতে পারছে মনে হয় আপনার? পারছে না। ওরা যে স্বীকৃতি দিচ্ছে ওরা তো চাপের মধ্যে পড়ে, ওদের জনগণের চাপের মধ্যে পড়ে। একটা গভর্নমেন্ট যখন একটা দেশকে স্বীকৃতি দিবে, ওইটা অবশ্যই ওই দেশের জনগণের মতামতের উপর ভিত্তি করেই। এখন আমাদের দেশের লোকজনের মতামত কেউই নেয় না, কিন্তু বাইরের দেশের হিসাব তো আলাদা। ওরা তো নিজেদের জনগণের মতামতের উপরেই চলে। ওদের পার্লামেন্ট থেকে যে কোনো সময় চাইলেই প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে বরখাস্ত করে ফেলতে পারে, যেটা আমাদের মতো এই দক্ষিণ এশিয়ায় জীবনও ঘটবে না, এশিয়াতে ঘটবেই না, বাদ দেন দক্ষিণ এশিয়ার কথা। তো তারা তো
তাদের জনগণের কথা অনুযায়ী স্বীকৃতি দিচ্ছে, কিন্তু স্বীকৃতি দিলেও কি কোনো কিছু করতে পারছে? দেখেন, পারে? পারে না তো। তো আপনাকে তো দেখাতে হবে যে আমরা মানে আমাদের মানবাধিকার কর্মীরাও সোচ্চার, তারা তারা খুবই সোচ্চার। তো তাদের মনে করুন যে তাদের মানে নৌবহর চলে গেল, আপনি অ্যাপ্রিসিয়েট করলেন এবং আপনিও বলবেন যে না, ওরা তো স্বীকৃতি দিয়েছে, এই জন্য ওরা ফাইট করার চেষ্টা ওরা করছে। এখন আমার নাকের ভেতরে পোড়া গন্ধ আসছে কোত্থেকে জানি, যাই হোক, পাই না, যাই হোক। তো আপনার এই গেমটা বোঝার দরকার, এটা একটা গেম, জাস্ট আপনার মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য। এই একই টাইমে কিন্তু ট্রাম্প তার 20-30টা মানে প্রস্তাব দিয়ে দিয়ে ফেলেছে। মনে করুন যে হামাসকে 20-30টা প্রস্তাব দিয়ে দিয়েছে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে হামাসের যে গেমটা, এই গেমটাও কিন্তু কেউ ধরতে পারে নাই। এটার যে একটা পার্ট অফ দ্য প্ল্যান, এই সমস্ত কিছু শয়তানের, এই যে মানুষের ভেতরে বসবাস করা মানুষের ভেতরে নবস, এদের যে ভয়ঙ্কর প্ল্যান, এই প্ল্যান একটা সাধারণ মানুষ বুঝবে না কখনো। হামাস যে ক্ষতিটা করেছে, হামাসের কারণে যে অবস্থাটা হয়েছে, এটা তো মেড বাই, এটা তো ক্রিয়েট করা। বিশ্বাস করেন, আমি নিজে বিশ্বাস করি টুইন টাওয়ার বিমানের হিটে পড়ে নাই। বিমানের হিটে যদি পড়ে, এটা আমার নিজের বিশ্বাস, বিমানের হিটেও যদি এই অবস্থা হয়, একটা ডেমোলিশন হওয়ার মতো অবস্থা ওই টুইন টাওয়ারের। মানে একটা ভবন নিজের গোড়ার উপরেই বিধ্বস্ত হয়ে পড়ে। অবশ্য হিট হয় উপরের দিকে। এটা ফিজিক্সে আছে কি না আমি জানি না। যদি ফিজিক্সের এটা থাকে যে না এটা সম্ভব, বুর্জ খলিফার আগায় যদি আমি মিসাইল মারি, বুর্জ খলিফার নিজের মানে গোড়ার উপরে ধ্বংস হয়ে পড়বে, তখন আমি কোনো যে ফিজিক্স সম্ভবত মাতাল। তো মনে করুন, দুনিয়াতে যখনই কোনো না কোনো জায়গায় আমেরিকা যদি কোনো কিছু বা ইসরায়েল যদি কোনো কিছু করতে চায়, তারা মেড করে, আগে তৈরি করে সিচুয়েশন। দেখেন, একটা জিনিস আপনাকে বুঝতে হবে, ইসরায়েল কিন্তু বাড়াবাড়ি সবসময় করবে, এটা নতুন না। ইসরায়েল বাড়াবাড়ি করবে, এটা কেউ ঠেকাবে না, কেউই ঠেকাবে না, কারণ প্রফেসি এটাই বলে যে এরা আলটিমেটলি সব কিছু দখল করে ফেলবে। এখন ওদের আগের ইস্যুগুলো দেখেন, যেমন আপনি আমেরিকাকে দেখবেন, এই যে আফগানিস্তানে ঢুকলো, আফগানিস্তানকে ধ্বংস করে দিল, এই যে ইরাকে ঢুকলো, ইরাককে ধ্বংস করে দিল, পুরো মিডল ইস্টকে ধ্বংস করে দিয়ে গেছে একদম। কোনো উপকার করছে কারোর? কিন্তু ওই যে মানে মানে মাস ডিস্ট্রাকশন ওয়েপেন বা কী জানি বলে, এই সমস্ত জিনিস, এই হ্যান ত্যান, এগুলো আমি বলছি না যে মানে ওই সমস্ত নেতারা ভালো, আমি এটা বলছি না, কিন্তু ওই সমস্ত নেতাদের লোকেরা মানে জনগণেরা কিন্তু সুখেই ছিল। এবং সুখে থাকলে অনেক সময় ভূতে কিলায়। তো ভূতে কিলায় দেখে যখন কেউ আকাম কুকাম করে, তখন তাদের মনে হয় যে শাস্তি দিলে মনে হয় যে গভর্নমেন্ট অনেক খারাপ। তো ওরা এই চাল চতুরি করে করে দেখেন, আপনার পক্ষে কি কঠিন? আপনি জানেন যে ওসামা বিন লাদেন এই ঘটনা ঘটাইছে। আপনি বিভিন্ন জায়গায় ড্রোন হামলা করতে পারেন, আপনি ওসামাকে খুঁজে বের করতে পারেন না? আপনার এত বছর লাগে? হয়? এটা কি হয়? এত হাই প্রেসিশন ট্র্যাক তারা করতে পারে যে ভাই, মানে জিনোমন এই পরিমাণ ট্র্যাক করতে পারবে না আপনাকে। এত হাই প্রেসিশন ট্র্যাকিং সিস্টেম এদের। ওসামারে খুঁজে বের করতে এতদিন লাগে তাদের? ওসামাকে দিয়ে এত কিছু করাই ফেলছে, ওসামা এটা করছে, ওসামা এটা করছে। আরে ভাই, করলা সব কিছু নিজেই। ওসামাকে মানুষ কেন হিরো বলে? কেন হিরো বলে? কারণ তাকে দেখেন, আমি আসলে যাই না, মানে সে জঙ্গি কিনা আমি কিছু জানি না, আমি তার পক্ষ নিচ্ছি না, কিন্তু একদল মানুষ তো তাকে ওসামা বলে, মানে সরি, একদল মানুষ তো তাকে জঙ্গি বলে না। এখন আমার কথা হচ্ছে কি, যে এত বড় ভয়ঙ্কর ব্যক্তি তোমাদের কাছে, তাকে তোমার ট্র্যাক করতে পারো নাই? ট্র্যাক করতে এত বছর লাগে তোমাদের? তোমাদের তো হাই প্রেসিশন ট্র্যাকিং সিস্টেম, সব কিছু তোমাদের আর্মির কাছে যা আছে, দুনিয়ার অন্য কোনো আর্মির কাছে কিচ্ছু নেই। তো এখন ওসামা ওদের ক্রিয়েশন, এই হামাস বলেন, এগুলো ওদের ক্রিয়েশন। এই যে হামাসের এত ভং চং, এই সমস্ত কিছু, এর আগেও বলছি আমি, হামাস একটা মুনাফেক সংগঠন। এইটা হচ্ছে ক্রিয়েট করা এবং পেছন দিক দিয়ে কলকাঠি নাড়ে। এবং যখন দেখবেন যে কোনো নেতা লাইনে আসার চেষ্টা করে, সেই নেতাকে ওরা অ্যাসাসিনেট করে দেয়, এত ইজিলি অ্যাসাসিনেট করে দেয় ভাই। ওই কোন নেতা কোন জায়গায় বসে আছে ওরা জানে, কেমনে জানে। এটা কি হয় নাকি? এত হাই প্রেসিশন ট্র্যাকিং কেমনে হয়? নিজের সোর্স না থাকলে, আমি যদি আপনাকে না চিনি, আমি কথা বাড়ির খবর জানি নি বলেন? এই সমস্ত কিছু মেড আপ জিনিস।
এই সমস্ত কিছু মেড আপ জিনিস তৈরি করে 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 আপনাকে ধ্বংস করে দেবে। কেন? আপনি এখন দেখতেছেন না যে কত মেড আপ জিনিস তৈরি হয়? এই যে আজকেও বোধহয় কোনো এক জায়গায় এই যে পূজার ভিতরে তো কোনো ঘটনা ঘটাতে পারে নাই। ঘটনা ঘটাতে পারে নাই দেখে এখন আমি শিওর না, কিন্তু আমি শুনছিলাম আমাদের এখানে কে জানি কোরআনের পেজ ছিঁড়ছে। ভাই, কোরআনের পেজ ছেঁড়া কোনো কিছু ম্যাটার করে না, কিন্তু সমস্যা কি জানেন? যে তারা অন্য কোনো কিতাব ছিঁড়বে না, অন্য কোনো কিতাবটা ধরবেও না। তাদের মেইন ইস্যু হইতেছে মুসলমান করে খোঁচা মারার লেগে কোরআন ছিল ব্যাস। কারণ মুসলমানদের আবেগ আছে, মুসলমানরা ইমানদার, আর যাই হোক এই দুইটা জিনিস হজম করবে না। এখন অন্য ধর্মের লোক নিজে সে মানে অন্য ধর্মের লোকের কিতাবকে সে মারাবে না, অন্য ধর্মের কিতাবকে সে জ্বালাবে না। সে বাইবেল জ্বালাবে না, বেদ জ্বালাবে না, ওই যে ওগুলা, তারপরে আরও অনেক রকম কিতাব আছে, এগুলো সে জ্বালাবে না। কারণ কি জানেন? ওইগুলো জ্বালায় আসলে লাভ নাই। তারা এসে ছুটে প্রতিবাদ করবে না, তারা দাঙ্গা হাঙ্গামা করবে না। কিন্তু মুসলমানের জিনিস ধরো, মুসলমান সাথে সাথে রিয়াকশন দেবে। কারণ আপনি কাইটা ফেলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নবী এবং রাসূল না কি কই, রাসূল এবং আল্লাহ, এরপর হচ্ছে কোরআন, এই তিন জিনিসের উপরে কোনো কম্প্রোমাইজ কেউ করবে না, কোনোদিন করবে না। এটা সিম্পল জিনিস। তো এই জিনিসটা মেড আপ। এই যে এখন যে ফ্লোটিলা যায় বা যে বহরটা যায়, যে এই গাজার উদ্দেশ্যে যায়, আপনাদের জীবনও যা পৌঁছাতে পারবেন না। আমি বলে রাখতেছি, আপনি যুদ্ধজাহাজ পাঠালেও পৌঁছাতে পারবেন না গাজার বন্দরে যায়। বিশ্বাস করেন, পারবেন না, পারবেন না। আমি আবারও বলি, পারবেন না। জানেন না কিছু, বেশি কথা বললে বিপদে পড়বো। তো এই যে যা দেখতেছেন, এটা সব ভণ্ডামি, স্রেফ ভণ্ডামি, আর কিচ্ছু না। এখন আমার যেটা মনে হয়, বিশ্বাস করেন, আমার যেটা মনে হয়, মানে আমার দিল যেটা বলে, আমি আমার দিলের কথা বলতেছি। আমাদের অনেক নবী কিন্তু হিজরত করছেন, আমাদের রাসূল নিজে হিজরত করছেন। আমার যেটা মনে হয়, আল্লাহ এদের কপালে হিজরতই রাখছে। এই যে প্যালেস্টাইনিয়ান যারা আছে, এদের কপালে আল্লাহ হিজরত রাখছেন। এক সময় তাদের হিজরত হবেই, মানে যদি তাদেরকে এখান থেকে কেউ সরায়ও দেয়, ওইটাও হিজরতই। আমার যেটা মনে হয়, তাদের হিজরত হবে, এরপরেই কিন্তু তারপরে যে এই ঘটনাগুলো ঘটবে, এই যে টেম্পল দাঁড় করানো, এই সমস্ত কিছু। দেখুন, তারা এখানে আর টিকতে পারবে না বেশি দিন, আর আসলেই পারবে না। তারপরে এই টেম্পল তৈরি হবে, এই সমস্ত কিছু তৈরি হবে, এদের সুপ্রিমেসি বাড়তে থাকবে। আপনি ভুইলা যান যে এইখানে ফিলিস্তিন দাঁড়ায় যাবে, সেই আগের মতো সব কিছু না, হবে না। যদি এখন দেখেন যে এখন প্রাণহানি কম, এখন যদি দেখেন যে না, মানুষজন একটু সুস্থ, একটু কোনো কিছু ঠিক, কিন্তু তারপরও সে আগের মতো হবে না। আবারও একটা ঘটনা হবে, এবং আবারও জেনোসাইড চালানো হবে এদের উপরে। মানে এদেরকে এখান থেকে সরানো হবেই। আপনাকে বুঝতে হবে যে হামাস বা এই সমস্ত জিনিস কেবল মেড আপ জিনিস, যা হচ্ছে দমন করার দমন করার ইয়ে দিয়ে কি জানি বলে আপনার, এই সমস্ত কিছু করছে। দেখেন, হামাস যদি ফিলিস্তিনের ভালোই চাইতো, ওরা জিম্মি ধরে রাখছে কেন? এই যে বাচ্চাগুলো মরছে, হামাসের কি কুলজা লাগে নাই? ওর কুলজা লাগে নাই কেমন? ওনা ফিলিস্তিনের লেগে লড়ে। এক নাম্বার মুনাফেক, এক কাফের কইলাম না, মুনাফেক বলি, এক নাম্বারের মুনাফেক হচ্ছে মানে হামাস। আপনি জানেন না হামাসের ব্যাপারে? হয়তো আমি বললে গায়ে লাগতে পারে, একটু হামাসের ব্যাপারে স্টাডি করেন। আমাদের দেশের বাইরে যা স্টাডি করতে হবে দয়া করে। পারলে ফিলিস্তিনের আশপাশে, যে বর্ডারের আশপাশে যে দেশগুলো আছে না, যায় দেখেন কি পরিমাণ গালি দেয় এদেরকে। এরা এক নাম্বারে মুনাফেক। ইসলামের চরম সূত্র হচ্ছে মুনাফেক, জানেন? ইসলামের চরম সূত্র হচ্ছে মুনাফেক। এরা সেই জিনিস। তো আশা ছেড়ে দেন যে এই যা দেখতেছেন, এই যে ফ্লোটিলা বা এগুলা জীবনে যাবে না। এটা একটা মার্কেটিং স্টান্ট, এটা বোঝা লাগবে আপনাকে। ট্রাম্প অনেক কিছু করাবে, বিশ্বাস করেন। ট্রাম্প একটা পাগল, এবং পাগল অনেক কিছুই পারে। পাগল চাইলে কিন্তু সব কিছুই পারে। তো এই কথাটা আমি বলতে চাই নাই, কিন্তু তারপরও বললাম, জাস্ট নিজের অবজারভেশন থেকে। কারণ আমি যা দেখবো, যা বুঝি, তার মধ্যে তো সব কথা বলা যায় না। বলেন, যায় না। তো এই যে যখন আপনি পোস্টগুলো দেখবেন, এই জায়গায় লাইভ ট্র্যাক করুন, ওই জায়গায় লাইভ ট্র্যাক করুন যে ফ্লোটিলার জাহাজগুলো কোথায়। ইসরায়েল বসে বসে আঙুল চুষবে। ওদের আয়রন ডোম আছে ভাই, মিসাইল ইন্টারসেপ্ট করতে পারে। ও জানবো না যে জাহাজ কোন দিক থেকে আহে?
ক্যাপচার করব না? একটা মানুষেরও ওরা টাচ করবে না, জানেন? ওরা এই জাহাজগুলোর একটা মানুষকেও টাচ করবে না। কিন্তু আপনি দেখেন রেড ক্রসের লোক মরছে, অ্যাম্বুলেন্সের লোক মরছে, সাংবাদিকরা মরছে ফিলিস্তিনে। গাড়ি অ্যাম্বুলেন্সের গাড়ির উপরে হামলা করছে, প্রমাণ আছে তো। এদেরকে কিছু করবে না, কেন করবে? এই যে এরা তো গেমের প্লেয়ারদেরকে কে কি বলবে বলেন? এটুকু বুঝেন না, একটু দয়া করে বুঝেন, এটুকু বুঝলেই হয়। তো এই হচ্ছে মানুষরূপী শয়তান। আমিও শয়তান, মানুষরূপী শয়তান। সামনে সাজবো ফেরেশতা, ভেতরে আমি শয়তানের আব্বা। বুঝে নিয়েন, দুনিয়াতে ফেরেশতা বলতে কেউ নাই, আসলেই নেই। ভালো বলতেও কেউ নাই। আমিও যে বলবো যে আমি ভালো না, আমার ভিতরে ডেভিল আছে। আপনি যে শুনতেছেন আমাকে, আপনার ভেতরে ডেভিল আছে, জাস্ট হয়তো ডাবায় রাখছেন। সুযোগ পেলে বাইরে খাবো খাবো করে ধরবে। বললাম না, আমাদের যে বড় নবস, এর ঠেকাইতে পারবে না ইবলিশ নিজেও। বুঝতে পারছেন তো? আবার এইটা ভাইবেন না, কি জানি বলে, মানে ওনারা ওনারা তারপরও চেষ্টা করছে, মানে মানে কি সমস্ত কথাবার্তা বললেন না, আসলেই বললেন না। কারোর ভক্ত হেন না, কারোর প্রতি অন্ধবিশ্বাস রাখেন না, এমনকি নিজের উপরও রাখেন না অন্ধবিশ্বাস। আপনাকে যাচাই করতে হবে, আপনাকে দেখতে হবে অনেক কিছু। তো এবার আসি একটা দরকারি কথাতে। সে কথাটা হচ্ছে কি, আপনি দেখবেন যে ছেলে মেয়ে অত্যাধিক মাত্রায় দুষ্টামি করে। দেখবেন যে 5-6 বছর বয়সের ছেলে মেয়ে অত্যাধিক মাত্রায় দুষ্টামি করে। অনেক সময় বাপ মারা বুঝতে পারে না। আবার ওই সময় বাচ্চারা কিন্তু এটাও বলে যে আমি অমুকের দেখি, তমুকের দেখি। মানে ইমাজিনারি ফ্রেন্ডও থাকে দু একটা। তো মনে করবেন, দেখবেন যে বাচ্চা প্রচণ্ড দুষ্টামি করা, মানে হাইপার, একদম হাইপার, মানে যেটা আনরিয়েলিস্টিক লাগে মাঝে মাঝে। তো বাবা মারা একটু চাপের মধ্যে পড়ে যান। মনে হয় যে আপনার কি মানে কিছু একটা অ্যাবনর্মালিটি থাকে, কারণ অন্যান্য বাচ্চা তো এরকম মানে হাইপার না। তো আসলে কি জানেন, সম্ভবত আপনার বাচ্চাটা হাইপারই। ইমাজিনারি ফ্রেন্ড থাকতে পারে, ইমাজিনারি ফ্রেন্ড যে থাকবে না ব্যাপারটা এমন না, থাকতে পারে, এটা কঠিন না। কিন্তু এই যে দুষ্টামিটা সে যে করে, এই দুষ্টামিটা হচ্ছে তার নিজের বায়োলজিক্যাল ক্লকের ব্যাপার, তার নিজের মেন্টালিটির ব্যাপার। তার বায়োলজিক্যাল ক্লক এতটাই অ্যাক্টিভ, মানে ওই ঘড়ি বুঝাইতেছে যে এখনও সকাল, তুমি দৌড়াও। রাত হইলেও ওই ক্লক, বায়োলজিক্যাল ক্লক বুঝাইতেছে যে সকাল, তুমি দৌড়াও। সে দৌড়াইতেছে। ঘুম কম দেখবেন, এটা অত্যাধিক মাত্রায় চঞ্চল হয়। তার মানে এই না যে এদেরকে জিনে ধরছে, কারণ জিন আপনার এই বাচ্চারা দুষ্টামি করে কিছুই করতে পারবে না, আসলে কিছু করতে পারবে না। স্বাভাবিকভাবেই আপনি একটা সময় ক্লান্ত হয়ে পড়বেন। বেশি দৌড়াদৌড়ি করলে পায়ের ওপরে চাপ বাড়বে, রাতেরবেলা পা ব্যথা করবে। বাচ্চা বলবো যে মা আমার পা ব্যথা করে। অনেক বাচ্চা দেখবেন বলে, চিল্লায় চিল্লায় বলে পা ব্যথা করে, হাত ব্যথা করে, কারণ ওই সময় তো গ্রোথ হচ্ছে না, ওই হাড়টাও তো লম্বা হচ্ছে একই টাইমে। তো ওই সময় তো একটা ব্যথা আসবে হাত পায়ে। তো ওই সময় যদি দেখা গেল যে, তারপরও যদি দেখবেন যে সন্তান যদি হাইপার অ্যাক্টিভ থাকে, ওটাকে জিনের সাথে মিলেন না। কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি দেখবেন যখন আপনি হিপসও করতে দিবেন অনেক ছেলে মেয়েকে, যখন তারা হিপসও করতে যায়, দেখবেন যে প্রথম তো সবই ঠিক, নিজে খুব আনন্দ নিয়ে সব কিছু করে, খুব আনন্দ নিয়ে আলহামদুলিল্লাহ 3-4-5 পারা মুখস্থ করে ফেলে। কিন্তু এরপরে দেখবেন পড়তে চায় না, অনীহা চলে আসে, কেমন জানি করে, খালি পড়তে চায় না, বাকি সব কিছু ঠিক। এইখানে কিন্তু একটা প্রবলেমটা কি জানেন? ওয়াসওয়াসা ধরে ফেলে। ওয়াসওয়াসা কেন ধরে? মানে ওদের তো সেটা বোঝার সময় আসে না যে ওয়াসওয়াসা কী জিনিস। কিন্তু এক তো তখন ব্রেন ডেভেলপ হওয়ার সময়, তখন যে চিন্তাটা মানে লার্নিংয়ের ভেতরে ছিল, ওই চিন্তাটা তখন সরে যাচ্ছে দুনিয়ার দিকে। আপনি বুঝতে পারবেন না 10-12 বছর বয়সের ছেলেমেয়েরা দুনিয়ার কথা চিন্তা করবে কেন, আসলেই করে। আপনিও করছেন। আপনি এখন বোকা সাজতেছেন যে আপনি 10-12 বছর বয়সে দুনিয়ার কথা চিন্তা করেন নাই। আপনি বোকা সাজতেছেন এখন। ওই আপনিও চিন্তা করছেন, আমিও করছি, সন্তানেরও তাই করবে। এই অবস্থাতে যখন ওয়াসওয়াসাটা ধরে না, তখন তাদের ভেতরে এমন একটা ভাব আসে যে আমি এটা কেন করব,
এটা করা লাগবে কেন আমার? মানে এই থটটা চলে আসে এবং এই থটটাকে না অ্যামপ্লিফাই করা শুরু করে। শয়তান চায় না যে কোরআনের হিফজ মানুষ বেশি বেশি করুক, এটা সত্যি কথা। ইবলিশ কেন, কোনো ধরনের শয়তানই চায় না যে মানুষের ভেতরে কোরআন থাকুক, মানুষ কোরআনকে মনে রাখুক। আল্লাহ যে ইউনিক ওয়েতে কোরআনকে সবার মাঝখানে রেখেছেন তা হচ্ছে এইভাবেই, এটা কোনো শয়তান চাবে না। তো ওরা ওয়াসওয়াসাকে আরও বেশি অ্যামপ্লিফাই করে। এই 10-12 বছর বয়সী ছেলেদেরকে, মেয়েদের ভেতরে, ভাই মেয়েরা তো আরও আগে ডেভেলপ হয়, তো এই ছেলে মেয়েদের ভেতরে ওরা দিন দুনিয়া চিন্তা ভাবনা ঢোকাতে শুরু করে। ওই যে কিশোর বয়সে পড়তে যাচ্ছে, নিজের পিউবিক চেঞ্জ আসছে, এই সমস্ত কিছু তাকে ওই দিকে ভাবাতে হেল্প করে। এই সময়টা বাবা মা যদি তাকে সঠিক গাইডলাইন না দেয়, বাপ মা মনে করে কি এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলতে শরম লাগে। আর না রে ভাই, ছেলে ছেলে কথা বলবে, মানে বাবা কথা বলবে ছেলের সাথে, মা কথা বলবে মেয়ের সাথে। তো মেয়ের যদি পিরিয়ড হয় সেটা কি মা হ্যান্ডেল করে না? ঠিক তেমনি ছেলের যখন পিউবার্টি আসবে, ছেলের যখন এই যে এই ধরনের চেঞ্জগুলো আসবে, এটা বাবার দায়িত্ব যে ছেলেকে বোঝানোর। বুঝাইতে হবে, বুঝাইতে হবে, বুঝাইতে হবে, অনেক চেষ্টা করতে হবে, অনেক পেইন নিতে হবে। আপনার বাপ মাও আপনাকে বুঝাইতে পেইন নিছে অনেক। এখন আপনার বাপ মা বোঝাতে না পারে যদি আপনাকে বানায় ভালোভাবে লাঠি দিয়ে বা ঝাড়ু দিয়ে, তাও ভালো। কিন্তু ওই বানানিটা এখন আপনি আপনার সন্তানকে দিতে পারবেন না, কারণ আপনার সন্তান কিন্তু ওই পরিবেশে মানুষ হয় নাই। আপনার সন্তানের সামনে এখন যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু আপনার সামনে ছিল না। আপনি একসময় আলপিন পড়ছেন, একসময় আপনি ম্যাগাজিন পড়ছেন, একসময় আপনি বই পড়ছেন। আজকে আপনি স্ক্রোল করতেছেন, আপনার ছেলে পয়দা হয়ে, আপনার মেয়ে পয়দা হয়েই বইটই কিচ্ছু দেখে নাই, দেখতেছে স্ক্রল করার মেশিন। তো ওর কাছে পুরো দুনিয়ার অ্যাক্সেস আছে, আপনার কাছে তখন অ্যাক্সেস ছিল না। এই জন্য আপনি মাইটের খায়া রাস্তায় আছেন, বানানি টানানি খায়া। কিন্তু এই সমস্ত পোলাপানেরা বানাইতে পারবেন না আপনি। এই জন্য ওদেরকে বোঝাইতে হবে, ওদেরকে বোঝাতে হবে, কনস্ট্যান্ট ওদের সাথে থেকে 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 ওদেরকে বোঝাতে হবে। হ্যাঁ, রাফও হইতে হবে, ভয় পাওয়া লাগবে তো। বাবা মা যদি বেশি ফ্রেন্ডলি হয়ে যায় তাহলে তো সব শেষ। মেয়ের ক্ষেত্রে মা কোনোভাবেই ফ্রেন্ডলি হইতে পারবে না, বাপ তো দূরের কথা। বাপরে দেখলে ভয় পাইতে হবে, জমের ভয় পাইতে হবে, জমের ভয়। মাকে ভয় পাবে কিন্তু একটু ফ্রেন্ডলিও থাকবে, যে না মারে উল্টাপাল্টা কথা বললে মা বকা দিব, কিন্তু আবার এই কথা কয়ে মারে যদি এই কথা কই মা আবার মেনে নেবে, সমস্যা নেই। ছেলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু পিউবিক ব্যাপার স্যাপারগুলোর ক্ষেত্রে মা হ্যান্ডেল করবে মেয়েকে, বাবা হ্যান্ডেল করবে ছেলেকে, নর্মাল হিসাব। কিন্তু বাবার প্রতি যদি পোলাপানে ভয় না থাকে, আজকাল তো আমি এই জিনিসটা দেখতেছি যে বাপের প্রতি কোনো ভয়ই নেই, মার প্রতি কোনো ভয়ই নেই। অবশ্যই আমি আমার বাপের ভয়ও পাই না, আমি মারও ভয় পাই নি, যাই হোক। কিন্তু ভয় পাওয়া তো ম্যান্ডেটরি। এখন আমি ছোটোবেলা থেকেই রাস্তায় আসছিলাম দেখে হয়তো আমার এত কিছু করার দরকার পড়ে নাই, কারণ আমি ক্লাস 3-তে থাকাকালীন অবস্থাতে প্রশ্ন বুঝতে পারতাম, যেটা ওই ক্লাস 3-তে থাকা অন্য ছেলেমেয়েরা বুঝতে পারতো না। ম্যাডামদেরকে বারবার ডাইকা ডাইকা জিজ্ঞেস করতো, ম্যাডাম এটা কি, যে কিছু বুঝি না, এটা কি, এটা কী করতে হইব? আচ্ছা ম্যাডাম এই 1 নম্বর প্রশ্নের উত্তর কী? আচ্ছা ম্যাডাম এই প্রশ্নের 2 নম্বর প্রশ্নে কী লিখবো? আচ্ছা ম্যাডাম ওয়ার্ড মানে কি? ম্যাডাম অ্যাপেল মানে কি? এগুলা ওদেরকে ওরা জিজ্ঞেস করতো, আর আমি এগুলো জিজ্ঞেস করতাম না। ইভেন আমি যখন ক্লাস 5-এ থাকতে পরীক্ষা হলে যখন খাতা জমা দিতাম, স্যার আমার দিকে তাকায় থেকে বলতো যে কী রে, কী লেখছস তুই দেখি, খাতা দেখ। এখন খাতা দেখে কইতো যে তুই এত তাড়াতাড়ি লিখলি কেমনে? তখন আমি বললাম যে স্যার আমি লিখছি, আগে আগে বের হওয়ার লেগা। তখন তারপরও স্যার বসা রাখতো, তুই এত আগে বেরোতে পারবি না। মেইনলি আমি লিখে ফেলতাম 1 ঘন্টার ভেতরে। তখন কি আমাকে ছাড়বে? কোনো স্যার ছাড়বে? কোনো ম্যাডাম ছাড়বে? প্রশ্নই আসে না। পাশ করি আর না করি সবগুলোর প্রশ্নের উত্তর লিখছি আমি। এখন আমি কি শিখছি না শিখছি সেটা নিয়ে কথা না, কথা হইতেছে কি যে এরকম আমার মতো অনেকে ছিল, আবার যেগুলো বোকা ছিল সেগুলো মাইটের খেয়ে রাস্তায় আসছে, ঠিক আছে? কিন্তু ওই পরিবেশটা কি এখন আছে স্কুলে বা মাদ্রাসায়? মাদ্রাসায় কি সেই ওস্তাদরা আছে যে ওস্তাদদেরকে আসলেই ছাত্ররা খুব বেশি আদর করতো, না কি খুব বেশি সম্মান করতো? এরকম ওস্তাদ কি এখন আর আছে বলেন তো? যে ওস্তাদগুলোর জন্য ছাত্ররা জান দিয়ে দিতে রাজি, ওইরকম ওস্তাদ কিন্তু কমে গেছে অনেক। ওরকম কলিজার ওস্তাদটা নাই। আমি অনেক মানুষকে হারাইছি যাদেরকে আমার নিজেরই খুব ভালো লাগে, তারা এখন আর দুনিয়াতে নাই। এরকম ওস্তাদরাই। আমি তাদের মাদ্রাসাগুলোতে যাইতাম, আমি তাদের অবস্থা দেখতাম, আমার এত ভালো লাগতো তাদেরকে দেখতে। তাদের চেহারা থেকে নূর বেড়ে বেড়ে পড়ে, তারা নাই।
এবং তাদের বদলে এখন যাদেরকে দেখি এদেরকে দেখলে আমার মনে হয় খাটাইস। খারাপভাবে নিয়েন না আমার কথা। ঠিক তেমনি এখন আমরা যখন স্কুলে ছিলাম, ওই সময় আমাদের স্কুলে আমাদের স্যাররা কোন লেভেলে ছিলেন? আমি আমি আকবর স্যারের আন্ডারে আকবর স্যার আমাদের ছিলেন। তার ইয়ে হয়ে গেছিল, কি জানি বলো আপনার, ওনার চাকরি মেয়াদ শেষ হয়ে গেছিল, কিন্তু তারপর আবার ওনাকে সম্ভবত চুক্তিভিত্তিকে রাখা হয়ে গেছিলো। আমি তো জানতাম না সবাই কী প্রসিজার। আব্দুল মান্নান স্যার ছিলেন, মিঠু স্যার ছিলেন, তারপর জাকিয়া ম্যাডাম ছিলেন, ওনারা টিচারই। কিন্তু এখন যদি আপনি একটা 15-16 বছর বয়সের ছেলের ক্লাসরুমে যদি আপনি একজন 25-30 বছর বয়সী ম্যাডাম বা স্যার পাঠান, ওই ছেলেদের বা মেয়েদের কি পড়া হবে? ওই মেয়েরাই তো স্যারের প্রতি আকৃষ্ট হয়ে যাবে, আর ছেলেরা তো ম্যাডামের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। অথচ আমাদের ম্যাডামরা ছিল আমার মার মানে এক ম্যাডাম তো ছিল যে আমার নানির বয়সী, আমার চুল ধরে টানতো খালি, আর ব্যাট দিয়ে বাড়ি মারতো, শুধু শুধু অকারণে মারতো। কারণ ওই হিসাব, আমরা এটা মজা পাইতাম, এটার জন্য আমরা ক্লাস করতাম, অ্যাটেনশন পাইতাম, স্যারদের ম্যাডামদের অ্যাটেনশনের জন্য এগুলো করতাম। যদি পড়ালেখা না পারি বান্দ্রামি করে হইলো মারি খামো। ওই যে খুব গৌরব নিয়ে ক্লাসের উপরে মানে বেঞ্চের উপরে দাঁড়ায় কান ধরে দাঁড়ানোর ভিতরে যে মজাটা, ওই মজাটা অন্য কোথাও নাই। ওইটা একটা গৌরবের বিষয়। আজকে কে কয়বার কান ধরে উঠবস করছে, বোর্ডে কান নাম উঠছে, কয়বার উঠছে, কি আসে বেশি সব কিছু। এক সময় স্যাররা মারতে পারতো না, আর মারতে পারতো না, আর মারবে কি, মারবো কি। মাঝে মাঝে কইতো তো তুই তো, তোরা তো গেছত, তোরা তো গজব, তো গজব পায় না কে, এরকম কথাবার্তা কইতো। কিন্তু এই কথাবার্তাগুলো কিন্তু আমরা মজা নিতাম। এই কথাবার্তা শোনার জন্যই স্কুলে যেতাম আমরা ওই সময়। এখন কি সেটার জন্য যায় পোলাপান স্কুলে? আপনি যদি ক্লাসে 20-22 বছরের মানে ক্লাসে যদি 30 বছরের ওস্তাদ বা ম্যাডাম পাঠান, পোলাপান কিছু শিখবে না, মাইন্ড করেন না, শিখবে না। আমরা যখন কোচিং করছি স্যারদের ঝাড়ি আর ম্যাডামদের ঝাড়ি, ওরে বাবা রে বাবা। আর এখনকার স্যার ম্যাডামের ঝাড়ি দেওয়ার আগে পোলাপান ব্যাটকে গেবে, এটা নি স্যার, এটা নি ম্যাডাম। শিক্ষা ব্যবস্থা শেষ, এটা বোঝা লাগবে। বাপ মার হাতেই সব, আপনাদের হাতেই। তো আপনাদের উপরে ভয় রাখা দরকার, সন্তানের উপরে যাতে ভয় রাখেন, এবং সন্তানের তো যত্ন নিচ্ছেনই, সে ভয়টা রাখার দরকার, কিন্তু গায়ে হাত তুলেন না। গায়ে হাত তুললে কি হবে জানেন? সন্তান আপনাকে তখন শত্রুর নজরে দেখবে, আর এইটা খুব খারাপ, এটা খুবই খারাপ। সন্তানকে শাসনে রাখবেন, সন্তানকে আপনি সব কিছু থেকে দূরে রাখতে পারবেন না, তাকে সৎ হওয়াটা শেখাবেন, তাকে বুঝাবেন যে আল্লাহ আছেন, তাকে বুঝাবেন যে আল্লাহ আছেন, মৃত্যু আমাদের পেছনে, আখেরাত আমাদের সামনে আছে, আমাদেরকে কিন্তু আমাদের আমলে পাল্লা ভার করা লাগবে। এটা সন্তানকে বোঝানোর দায়িত্ব আপনার, অন্য কারণ না। তো এগুলো আর কি চেষ্টা করবেন। এই যে আজকে অতিরিক্ত কথা বলে ফেলছি, মানে বকবক তো, এই বকবকের কোনো লিমিটই নাই। তো ওই আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। যে গ্রুপে এক ভাই জিজ্ঞেস করছিলেন যে একটা কমেন্টের বিপরীতে যে রাসের এলিমিনেট হওয়ার ব্যাপারটা, আমি আবারও বলি, ওই যে কেওটিক কন্ডিশন দাঁড় হয়ে গেল, ও তো এক্সপেক্ট করে না যে আমি ছাড়া দেব। যখন ওর টের পাইছে যে আমার মনোভাব এইটা যে আমি ভরের দায়িত্ব ছেড়ে দিতেছি, ইকুয়েশন বদলা যায়। প্রত্যেকে তো একটা প্ল্যান করে চলে, তাই না? আপনিও তো একটা প্ল্যান করে চলেন, আমিও তো একটা প্ল্যানে চলি। ওরও একটা প্ল্যান থাকে, ব্ল্যাক লিকুইডেরও একটা প্ল্যান ছিল। তো প্রত্যেকটা ইকুয়েশন বদলা যায় ওই দিন যখন আমি ডিসিশনটা মনে মনে নেই, এটাও টের পাওয়া যায়। এবং ওই রাতে কিন্তু দুইবার ঘটনা ঘটে, দুইবার ঘটনা ঘটার কারণে কিন্তু স্বাভাবিকভাবে ওর আমার উপরে নজর আছে। কিন্তু ও যখন দেখতেছে যে আমি 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 ক্যাপচার হয়ে যাচ্ছি 2 ঘন্টা, যে আমি ছিলাম না, এই সময় কিন্তু ওর ভেতরে ভয় ঢুকবে না তো কার ভেতরে ভয় ঢুকবে? কারণ সিলটা আমার কাছে, এটা ছুটে গেলে সব শেষ। দেখেন ওর সাম্রাজ্য কিন্তু স্টিল এখনো আছে, ও চাইলে এখনো সব কিছু করতে পারে। ওই জেল মেল ওগুলো কিচ্ছুই না, ও নিজেও জানে ওকে এখন হাইবারনেশনে থাকা লাগবে, কারণ ও নিজেও কিন্তু ঘটনা ঘটাইছে। ও নিজেও, ও বুঝতে পারে নাই। ও কিন্তু এটা ঠিক, সমস্ত বিদ্রোহীকেও শেষ করে ফেলছে, কিন্তু ওইটা শেষ করতে যেয়ে কিন্তু তার আসলেই আর কোনো গার্ড নাই কোথাও।
এবং সে যে কোথাও গার্ড রাখবে, কোথাও কিছু করবে, এটা তো তার আর টাইম নেই তার হাতে। অ্যাকচুয়ালি যদি আপনি হিসাব করে দেখেন এই মুহূর্তে যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো কিন্তু ও যেটা চায় সেটাই হচ্ছে। ও নিজের মতো চুপচাপ বসে আছে। আমাকে যে থাপ্পড়টা মারছে, বিশ্বাস করেন, আমি বলি ওই থাপ্পড়টা খাওয়ার পর থেকে আমার কানে আমাকে ড্রপ ব্যবহার করতে হয় রেগুলার। আমি এখন কানে শুনি না ঠিকভাবে। আমি আসলে শুনি না। আমাকে ২-১ বার ডাক দেওয়া লাগে মাঝে, মাঝে। আমি কানে শুনি না। ওই থাপ্পড়টা কিন্তু যেমন তেমন থাপ্পড় না। ওই থাপ্পড়ের ইফেক্ট আমার ২ কানে পড়ছে। আমার ২ কানে ড্রপ দেওয়া লাগে ডেইলি। জাস্ট আমার যাতে হিয়ারিংটা একটু ঠিক থাকে। এখন আমি চিন্তা করতেছি যে কানে হিয়ারিং এইড লাগানো লাগবে। বিশ্বাস করেন আমার অবস্থা এত খারাপ হয়ে গেছে এক কানের। যে জায়গায় বাড়িটা বেশি পড়ছিল আমার। ওইটা কিছুই না। ও এখানে বসেই আছে। ও জানে যে আমার মোতাবেকই সব কিছু চলতেছে। ব্যাস আমি চুপচাপ বসে থাকি। কারণ টাইম আমার অনুকূলে না। আর অঘটন যা ঘটার ঘটে গেছে। কোনটা ভালো আর কোনটা মন্দ আমি যেটা বুঝি, আরেকজন আরেকভাবে বোঝে। অমুক আরেকভাবে বুঝবে, আপনি আবার আরেকভাবে বুঝবেন। কিন্তু সত্যিকার অর্থে একবার ভাইবা দেখেন, ব্ল্যাক লিকুইডকে ফেস করা একদম টাফ। একদম টাফ। তো শেষ করি আজকের পডকাস্ট, এবং এই পডকাস্টটা আলাদা থাকবে কারণ ওই সিরিজটা প্রচার হবে তো। এই পডকাস্ট শুরুর টাইমে কিন্তু সিরিজ আলাদাভাবে প্রিমিয়ার করা একই টাইমে। তো যখন যেটা মনে হচ্ছে সেটা শুনে নিন আল্লাহর নাম নিয়ে। আর না শুনলেও সমস্যা নেই। আর ওই কী যেন বলো যে সিরিজটা হচ্ছে আমার নিজের কানে শোনা ইনফরমেশান। বিশ্বাস করা লাগবে না, জাস্ট শুনে যান। ভালো লাগলে ভালো লাগলো, না লাগলে নাই, কোনো অসুবিধা নেই। তাই বিদায় নিই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।